এই যে রবীন্দ্রনাথের এগেনস্টে এত প্রপাগান্ডা হচ্ছে, এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে। নমস্কার, আমি অমরেন্দ্র। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রবীন্দ্র কাব্য রহস্য তার রিভিউ করে শোনাবো। সৌগত বাসুর রচনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় এই সিনেমাটি আমরা দেখতে পেলাম। এবার যদি বলা যেতে পারে যে গল্পটা ছোট্ট করে তাহলে আমাদের একটু ছুঁয়ে যান, তাহলে বলবো 200 বছর পরাধীনতার গ্লানি সহ্য করার পরেও সেই অন্ধকারমুক্ত পরিবেশে যখন আমরা বসবাস করছি, তখন বিদেশে বসে যাদের দাস হয়ে প্রায় 200 বছর আমরা ওই অন্ধকারে ছিলাম, তারা আর গতানুগতিকভাবে কিছু স্বার্থান্বেষী বাঙালি একত্র হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বদনাম করার চেষ্টা করছেন। ভারতবর্ষর মূল মেরুদণ্ড, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার আধ্যাত্মবাদ, তার পাণ্ডিত্য, সেইগুলোকে কোনো রকমে ভেঙে দিতে পারলে আর পৃথিবীর নজরে সেগুলোকে ছোট করে দিতে পারলেই ভারতবর্ষ অনেকটা পিছিয়ে পড়বে। কেননা ভারতবর্ষ মানেই যাদের নাম উঠে আসে তাদের মধ্যে সবার প্রথমে নামটি আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের। নাইট উপাধি ত্যাগ করে দেওয়ার মতো কলিজাওয়ালা বাঙালি ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি অপমান আর তাকে যদি কালিমা লেপন করা যায়, ব্যাস, তাহলে বাঙালি তথা ভারতবাসী নত জানু হয়ে নতি স্বীকার করবে। আর এই ইচ্ছাটাই ছিল ওই বিদেশে বসে থাকা বেশ কিছু মানুষের। তবে সিনেমাখানি অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, থ্রিলার ধর্মী সিনেমা, সেই কারণেই নামখানি রবীন্দ্র কাব্য রহস্য। হ্যাঁ, এখানে রহস্যর দানা বেঁধেছে রবীন্দ্র কাব্য রচনা নিয়ে। আর রবীন্দ্রনাথের কাব্য, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সাহিত্য, এই সমস্ত কিছু চর্চা যখন মানুষের রন্ধ্রে রন্ধ্রে আজও থেকে গেছে এতগুলো বছর পরেও, তখন এই নিয়ে তো কারো কারো মাথা ব্যথা হবেই, এটাই তো স্বাভাবিক। এবার ওই মানুষগুলো যে ক্ষতি সাধন করতে চাইছে, তার পেছনে একটা সিরিয়াল কিলিংয়ের রহস্য ঘনীভূত হয়েছিল। যেই খুনগুলো শুরু হয়েছিল আজ থেকে 104 বছর আগে। এই ছবির যে গল্প, সেটা দেখা যাচ্ছে 2021 সালের গল্প। তার থেকে 100 বছর আগে এই গল্পের সূচনা। আর সেই 100 বছর আগেকার রহস্য একটি চিঠির মধ্যে আবদ্ধ ছিল। সেই চিঠিখানি ঘিরেই সমস্ত রহস্যের উন্মোচন হবে। এবং 2021 সালে দাঁড়িয়ে যে খুনগুলি হচ্ছিল, সেই খুনগুলির সঙ্গে 100 বছর আগের খুনগুলির প্যাটার্ন একেবারে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। আর এখানেই প্রশ্ন, সেই খুনগুলো করছে কে? আর যদি একজন মানুষ হয়, তার তো সেই 100 বছর আগে সেই খুনগুলোর সঙ্গে জড়িত থাকার কোনো রকম যৌক্তিকতা থাকে না। আর এই প্রশ্নটাই বারবার দর্শকদের মধ্যে মাথা কুড়ে কুড়ে খাবে। তবে যে বা যারা খুন করছিলেন, ওই একই প্যাটার্ন বজায় রেখে তাদের সবাইকেই বলতে হবে যে তারা অতি রবীন্দ্রপ্রেমী। তারা রবীন্দ্রনাথকেই জীবনের আদর্শ মনে করেন। আর এই আদর্শকে খুঁজতে গিয়ে হয়তো তারা এই ধরনের কাজ করছেন। তবে এই কেন খুন হচ্ছে, কে বা কারা খুন করছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাদের নিশ্চয়ই করে এই সিনেমাখানি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেই হবে। আর যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই সিনেমা, আপনাদের প্রত্যেকেই যারা বাঙালি তাদের দেখা উচিত বলে আমি মনে করি। কবিগুরুর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, এক কথায় অনবদ্য। 2021 সালে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের একজন গবেষক, কবি হলেন অভিক বোস। সেই চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। আর এতটুকু বলে দিই, এই ঋত্বিক চক্রবর্তী বা অভিক বোসই কিন্তু এই রহস্যের উদ্ঘাটন করবেন। সঙ্গে স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিয়া সেনকে আমরা পাব, যে চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আবারও বলতে হবে এই দুজনের সম্বন্ধে, অনবদ্য, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মালে মালমাল। ছবিটিকে মূলত দুটি পর্যায়ে ভাগ করা যায়, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রিটমেন্টে আর একটা বর্তমান সময়ে তুলে ধরার জন্য কালার ট্রিটমেন্টে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রিটমেন্টে প্রায় 100 বছর পুরাতন অতীতের গল্পে ফিরে গেলে আরও দুটো চরিত্র আমরা পাব। একটি অলোকনাথ ঘোষ, যে চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জি। আর আরেকটি বিশেষ চরিত্র
একলব্য সেন। আর সেই চরিত্রে অভিনয় করেছেন ঋতব্রত মুখার্জি। মানে পিতা ও পুত্র দুজনেই মন ছুঁয়ে গেলেন। ওই সাদা কালোর জগতেই নিহারিকা সোম বলে একটি চরিত্র পাব। সেই চরিত্রে অভিনয় করেছেন রাজনন্দিনী পল। যতটুকু পেয়েছি মন ছুঁয়ে গেছে। আর রঙের জগতে শালিনী আর বুধাদিত্য। শালিনীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী আর বুধাদিত্য চরিত্রে সুজন মুখোপাধ্যায়। যারা যারা সিনেমাটি দেখেছেন বা দেখবেন তারা বুঝতে পারবেন এই দুটো চরিত্র কতটা গুরুত্বপূর্ণ আর এনারা দুজন কি মাত্রার অভিনয় আমাদের উপহার দিয়ে গেলেন। এ তো গেল চরিত্রের কথা, অভিনয়ের কথা, কিন্তু এর সাথে সবার আগে যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে সায়ন্তন ঘোষাল মানে পরিচালক, সৌগত বাসু মানে লেখক আর দেবজ্যোতি মিশ্র মানে মিউজিক ডিরেক্টর। এই তিনজনকেই কুর্নিশ জানাই। প্রত্যেকে তাদের নিজ নিজ প্রজ্ঞা দিয়ে যে মাত্রার একটা সিনেমা আমাদের উপহার দিলেন সেটা আজীবন মনের মণিকোঠায় একেবারে ধরা থাকবে। সিনেমাটোগ্রাফার টুবানের কথা বিশেষ করে বলতে হবে। তিনি যেভাবে আমাদের কাছে এই গল্পখানি তুলে ধরলেন সেই ধরনটাই একটু অন্য মাত্রার। পরিচালক আর সিনেমাটোগ্রাফার আর গল্পকার এই তিনজন যদি একাকার হন তাহলে এই ধরনেরই উপহার প্রত্যেকটি দর্শককুল বারবার করে পাবেন। সিনেমাটি শুরু হচ্ছে কবিগুরুর একটি গান আর একটি সাহিত্যর মোড়ক দিয়ে। গানখানি আমি চঞ্চল হে, আর সাহিত্যের মোড়ক মানে একটি বইয়ের প্রচ্ছদ হলো গোরা। লন্ডনে ঋত্বিক আর শ্রাবন্তীর সঙ্গে যখন প্রথম দেখা হচ্ছে, মানে কণ্ঠশিল্পী হিয়ার সঙ্গে গবেষক কবি অভিকের যখন প্রথম দেখা হচ্ছে, তখন একটি সঙ্গীতের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে হিয়া গাইছেন কতবারও ভেবেছিনু। এই গানখানির মধ্য দিয়েই আমরা প্রথম হিয়াকে দেখতে পাব। অসাধারণ গানখানি আর সাথে খুব সুন্দর দেখাচ্ছিল শ্রাবন্তীকে। মূলত এই গল্পটি কাব্য বা কবিতা চুরির গল্প। এই কাব্য আর কবিতা চুরির বিষয়ই এই গল্পের আধার। কবিকে অ্যান্টি ন্যাশনাল পোয়েট হিসেবে পোট্রে করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা সুন্দর নামকরণও করা হয়েছে, অপারেশন সফটওয়্যার 2021। কবির লেখনীতে বিভিন্ন বিষয় বিভিন্ন সময় ফুটে উঠেছে। তবে এই সফট টার্গেট করার বিষয়টি মূলত কবির আধ্যাত্মবাদকে ভেঙে দেবার প্রচেষ্টা। তবে এই সিনেমাটি দেখতে গিয়ে একটা জিনিস প্রাপ্তিও হবে, সেটা হচ্ছে লন্ডনে রবীন্দ্রনাথকে নিয়ে যে রিসার্চের কাজ চলে তাতে বেশ কিছু বিদেশের মানুষজনকেও পাবো। তাদের মধ্যে এমন একজনকে পাবো যে বিদেশিনী হয়েও সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারেন, এবং আজকের প্রজন্ম, আজকের বাবা মারা যারা বাংলা ভাষাকে হেয় করেন, বাংলা ভাষা মিনমিনে ম্যানম্যানে প্যান প্যানে এই ধরনের ভাষা বলে তারা সমাজের কাছে তুলে ধরেন, তাদের কাছে একটা বড় চর হয়ে দাঁড়াবে যে বাংলা ভাষার কত মাহাত্ম্য, বিদেশেও সেই ভাষা নিয়ে চর্চা হয়। তার বড় কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কোনো দিন পুরাতন হয় না, সর্বসময় আধুনিক থেকে আধুনিকতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের মুখ থেকে যে সংলাপগুলো বেরিয়ে আসলো তার মধ্যে একটি সংলাপ মনে দাগ কেটে যাবে, যেটিকে আমি থাম্বনেলে তুলে ধরেছি। কবি বলছেন, সাহিত্যের ভালো মন্দ বিচার করার আমি কেউ নই, সাহিত্যের ভালো মন্দ বিচার করবে মহাকাল। আর এই সংলাপখানি যারা কবিগুরুকে পছন্দ করেন, জীবনের আদর্শ মনে করেন, সারা দিন শরীরে ধারণ করেন, মনন করেন, তাদের কাছে মহামূল্যবান হয়ে উঠল। ইন্টারভেলের পরে আবার একখানি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো আমারও পরানো যাহা চায়, আর শেষটাও সেই রবীন্দ্রসঙ্গীত দিয়েই, পুরানো সেই দিনের কথা, মানে গঙ্গা জলে গঙ্গা পূজা। আর এইভাবেই দেবজ্যোতিবাবু যেইভাবে কবি প্রণাম জানালেন সেটাই আমার কাছে সব থেকে বড় এই সিনেমাটা দেখার কারণ হয়ে দাঁড়ালো।
সিনেমাটির শুরুর টাইটেল কার্ড আর শেষের কাস্ট অ্যান্ড ক্রেডিট, এই দুটোর প্রচ্ছদ যেভাবে তুলে ধরা হয়েছে সেখানে কিন্তু আপনাদের মন আকর্ষিত হয়ে থাকবে। যদি কেউ একটু দেরি করে প্রেক্ষাগৃহে ঢোকেন তাহলেও যেরকম কিছু মহামূল্যবান জিনিস জীবনে না পাওয়া হয়ে থাকবে, আর শেষেও যারা তড়িঘড়ি করে বাস, ট্রাম, অটো ধরবার জন্য বেরিয়ে যেতে চাইবেন প্রেক্ষাগৃহ থেকে, তারাও কিন্তু ওই শেষটুকু না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। আমাদের সবার একমাত্র ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিওখানি এখানেই শেষ করলাম।